তো সবাই দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিন? তো সবাইকে ধন্যবাদ আমাদের আজকের প্রথম ক্লাস, হ্যাঁ। তো আমি প্রথম ক্লাসে একটা আমরা কিছু পরিচয় করাই দিই, যেটাকে দেখার থেকে আসলে HTML লেখার জন্য আপনার কোথাও কিছু করা লাগবে না। প্রথম কথা হচ্ছে সেটা যে কোনো জায়গা থেকে আপনি, হ্যাঁ, ধরুন আপনি একটা ফাইল করলেন এরকম সি ড্রাইভে। সাধারণত হচ্ছে আমরা একটা জ্যাম সফটওয়্যার, আমি একটু পরিচয় করাই যে কি কি লাগবে আর কি আমাদের HTML বা PHP এসবের জন্য। যদিও জ্যাম HTML জন্য জ্যাম সফটওয়্যারটা লাগে না, তারপরও আপনাদের রেকর্ড থাকবে এই জ্যাম। তোমার যে কি এর মতন লাগে জানো না? জ্যাম বাচ্চা দিলে তোমার যে কি এর মতন লাগে জানো? প্লিজ আপনারা কথা বলুন, সাউন্ডটা অফ করুন প্লিজ। আপনারা কথা বলুন, আপনাদের সাউন্ডটা অফ করুন। দেখেন এই যে apache-friends.org, এখান থেকে আপনি যে লেটেস্ট ভার্সনটা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইচ্ছা মতো নেক্সট ইনস্টল করবেন, কিছু করা দরকার নেই। নেক্সট এখন এই টেকনোলজি গুলো অনেক ইজিয়ার, হ্যাঁ, হয়ে গেল। এটা একটা লাগবে আপনার আমাদের কোডিং করার জন্য। আরেকটা হচ্ছে একটা এডিটর লাগবে, VS Code, যারা একদম মোস্ট বিগিনার তাদের জন্য, হ্যাঁ। অনেকে লজ্জায় বলতেছে না, এরকম কিছু না, আসলে আপনাকে বলতে হবে স্যার আমি এটা জানি, তার মানে আমরা এটা কোর্সটা করছি একদম বিগিনারদের, তো কেউ লজ্জা পাইলে হবে না। তো এই ভিজুয়াল স্টুডিও কেন আমি সাজেস্ট করতেছি, এটা প্রিমিয়াম লেভেলে সাপোর্ট দেয় কিন্তু ফ্রি, হ্যাঁ, মাইক্রোসফট একটা প্রোডাক্ট। সো আপনারা, আমি বলবো সবাই এখন এটা ইউজ করে। এর আগে ছিল সাবলাইম টেক্সট, আমরা নিজেরও সাবলাইম টেক্সট ইউজ করতাম ফ্রি গুলোর মধ্যে, হ্যাঁ, এটাও আপনি ইউজ করতে পারেন চাইলে। আবার ছিল অ্যাটম এডিটর, কোড এডিটর, সার্চে দেন অ্যাটমটা চলে আসবে, এটা ভাই। এরকম আরো কিছু প্রিমিয়াম ছিল, সেটা হচ্ছে স্টর্ম, এগুলো ফ্রি। অ্যাটম এবং সাবলাইম টেক্সট ফ্রি। আমি সাজেস্ট করবো আপনাকে প্রিমিয়াম লেভেলের যেটা সাপোর্ট দেন ফ্রি, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনারা সবাই এটা ইউজ করবেন এবং এটা প্লাগইন গুলো যদি আপনি ইনস্টল করতে পারেন সঠিকভাবে, তাহলে দেখবেন যে আপনি কোড খুব কম করলেও চলবে এবং অনেক কিছু ডাইনামিকলি আপনার চলবে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমরা HTML কি জিনিস সেটা লাস্ট ক্লাসে বলছি। আমি বলছি যে HTML যে কোনো জায়গায় রান করা যায়, তবে এই জ্যাম যদি আপনি ইনস্টল করেন, এটা যদি আপনি ইনস্টল করেন, এটা ডাউনলোড করার পরে, তাহলে হবে কি আপনি এই একটা সুবিধা পাবেন, সার্ভার এনভায়রনমেন্ট সুবিধাটা পাবেন, যেখানে PHP ইনক্লুড আছে, MySQL ইনক্লুড আছে, Apache ওয়েব সার্ভার ইনক্লুড আছে। আপনি একটা পাবেন, ফ্লেভার পাবেন আর কি, হোস্টিং সার্ভার ফ্লেভার পাবেন। সেটা ইনস্টল হয়ে গেলে সেখানে HTML এর মধ্যে আপনার ধরুন আমাদের প্রতিগুলো লাগবে HTML এর জন্য, ধরেন আমার একটা ফুল স্ট্যাক 9 ব্যাচ, F9 এর ভিতরে আমি রাখবো হচ্ছে HTML, নিউ ফোল্ডার HTML, এখানে আমি আমার HTML কোডগুলো রাখবো। ওকে, তো এখন দেখেন HTML এর মধ্যে আমি এখন একটা নতুন ফাইল করব, নিউ টেক্সট ফাইল করি, হ্যাঁ। তখন আমি করলাম হচ্ছে hello.html, hello.html দিয়ে দিলাম। এই দেখেন ব্রাউজারের এডিট চলে আসছে। এখন এতক্ষণ পরে এখন এটাকে আমি ওপেন উইথ দিয়ে, প্রথম টাইম তো তাকে একটু চেনাই দিতে হয়, তারপর সেটা ঠিক হয়ে যায়। তো এখন দেখেন এটা চলে আসছে আমার ভিজুয়াল স্টুডিও কোড, VS কোড আমরা সংক্ষেপে বলি। দেখছেন এই ফাইলটা চলে আসছে। আবার আমরা যদি চাই না আমরা সবগুলো এখান থেকে ম্যানেজ করব, তাহলে আপনি ভিজুয়াল স্টুডিও কোড কি করবেন, এই এখানে ফাইল গিয়ে যাবেন, ওপেন ফোল্ডার দিবেন, গিয়ে আপনি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন যে আমরা F9 ফোল্ডার রেগুলার কাজ করব। হয়ে গেল। তাহলে F9 এর ভিতরে যা যা আছে সেটা সব সাইডে দেখাবে, আপনি জাস্ট ক্লিক করলেই চলে আসবে এখানে। তো আমি F9 এর HTML এ গেলাম, এটা ফ্রি হয়ে গেছে, হয়ে গেল। তো HTML এর জন্য HTML কি জিনিস, এটা HTML হচ্ছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইছিলাম যে এটা ব্রাউজারে শো করার, কোনো কিছু শো করার একমাত্র ল্যাঙ্গুয়েজ, ওয়েব ব্রাউজারে কোনো কিছু শো করার একমাত্র ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমি এটাকে কিভাবে, এটা ইতিহাসটা কি, এটা লাস্ট ক্লাস আপনাদেরকে বলেছিলাম, আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। কিন্তু আমরা আজকে এটাকে কোড করা শুরু করবো, আমরা আজকে হিস্ট্রিতে যাবো না, কি এগুলোতে যাবো, হ্যাঁ। তো কোড লিখতে হলে দেখি আমরা HTML, দেখেন এই যে কোনটা লাগবে, HTML আছে,
HTML এন্ড XML, যেটা বলা আমরা বলি XHTML, আর আমি বলছি এখন ভাই কিছু লাগবে না, শুধু HTML5 লাগবে। দেখছেন? তাহলে এই যে ক্লিক করলাম, আমাকে যদি এই আধুনিক এডিটরটা না হতো তাহলে এত কিছু অটোমেটিকলি আসতো না। এখন সে আমার জন্য যা যা দরকার, যেমন রেসপন্সিভের জন্য ভিউ 4টা বসে বলে দিছে, ল্যাঙ্গুয়েজ যারা বাংলা সাপোর্ট করে বা আদার্স ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করে, যেমন ইউটিউব 8 বলে দিছে, এগুলো নিয়ে আমি আরো ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, তাহলে আওয়ার ফার্স্ট স্টেপ, তাহলে আমরা চলুন একটা ব্রাউজারে কিছু শো করে দেই HTML দিয়ে। দেখেন এটা একটা টাইটেল, মানে আপনার ব্রাউজারের টাইটেল বারে যে শো করবে সেটা টাইটেল বার কোনটা, এই যে টাইটেল বার দেখেন জ্যাম ইনস্টলার, ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট, অ্যাটম, এগুলোকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বারে কিছু করবে আওয়ার ফার্স্ট স্টেপ। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে 9 জন আসছে, আরো একজন আসার কথা, আমি এটা এখনো অ্যাক্সেস পাইনি। এখন আমি ধরো লিখলাম হ্যালো, এটা হচ্ছে বডিতে যদি কোনো কিছু শো করতে চাই, আমার ব্রাউজারে বডি, তাহলে বডি ট্যাগের মধ্যে শো করবে। এটা হচ্ছে টাইটেল বারে যদি কিছু করতে চাই সেটা, বাকিগুলো আমি পরবর্তী আলোচনায় আসতেছি, কারণ একসাথে সবগুলো দিলে সমস্যা হবে। হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি বলে দিলাম। এখন আমি রান করতে চাই, যেহেতু আমি জ্যাম দিয়ে রান করছি। হ্যাঁ, আপনি দেখেন এটা HTML5, ডোন্ট নিড জ্যাম, বাট আপনার জ্যাম হলে ভালো হয়। এই রাইট বাটন অপেক্ষা করে যারা জ্যামে কোনো প্রবলেম যদি ফেস করেন, যে কোথাও কোন সমস্যা হচ্ছে, তো রাইট বাটন ক্লিক করে একটা ব্রাউজারে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, এটা আওয়ার ফার্স্ট স্টেপ, যেটা আমি টাইটেল ট্যাগের মধ্যে দিয়েছি, চলে আসছে না? কত সহজভাবে এটা আমাদের জন্য ব্রাউজারে কোনো কিছু শো করে ফেলছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তার জ্যাম কি করে, দেখেন এখানে পুরো ফোল্ডার পাথটা দিয়েছে। যদি জ্যাম রান থাকতো, আমার জ্যামটা আমি দেখি রান আছে কিনা, জ্যাম কন্ট্রোল প্যানেল যদি আমার ইনস্টল করা থাকতো, অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু আমি এখন এটাকে স্টার্ট করাই দিই। যেহেতু আমরা এখন মাইসিকিউএল নিয়ে কাজ করবো, জাস্ট অ্যাপাচিটা ইনস্টল করবো, আর যখন ডাটাবেস নিয়ে কাজ করবো তখন মাইসিকিউএলটা ইনস্টল করবো। শুধু শুধু রিসোর্স একটা বাড়ায় রেখে তো লাভ নেই। জাভেদ হোসেন, কে তো আমি দেখি জাভেদ হোসেন তো উনিটা কি হয় না। ওকে, তো যেটা বলতেছিলাম, আমরা হ্যালো ওয়ার্ল্ডটা পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, এই দেন আমরা জেনে গেলাম যে কিভাবে HTML শুরু করতে হয়। যদি আপনি আধুনিক ব্রাউজারগুলো শুরু করেন, তাহলে জাস্ট HTML কথাটা লিখে, এই যে একটা HTML লিখলে আপনাকে সে সাজেস্ট করবে HTML কি ধরনের HTML চাচ্ছেন, আমরা HTML5 চাচ্ছি। ওকে, তারপর দিয়েছে আওয়ার ফার্স্ট স্টেপ। হ্যাঁ, এটা টাইটেল শো করা যায়, এগুলো আমি আরো ডিটেইলস আলোচনা করব। তাহলে আর যদি আপনি মনে করেন যারা ম্যানুয়াল লিখতে চান, তাহলে আমি বলবো প্রথমে এই যে HTML লিখতে হয়, এটা কষ্ট আর কি। হ্যাঁ, তারপর হেড বডি ট্যাগ লিখতে হয়। হ্যাঁ, বুঝছেন, বডিতে কিছু করে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার মনে হচ্ছে এটা ভালো না। এইভাবে আপনি করলে আপনার যে প্রোডাক্টিভিটি এটা কমে যাবে। হ্যাঁ, কোম্পানি আপনাকে ছোট একটা কাজের জন্য 1 ঘন্টা সময় দিবেন, আপনাকে 1 মিনিট সময় দিবেন। তো আপনি লেটেস্ট টেকনোলজি গুলো ইউজ করে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, দ্রুত করতে হবে সেটা। সো আমরা এটা আমাদের লেটেস্টটা ইউজ করি। হ্যাঁ, এটা ছিল আমাদের লেটেস্ট, ফার্স্ট, এটা রাইট। তো হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ, কিভাবে আসতে হয় সেটা আমরা দেখলাম। ওকে, এবার আসি আমরা এখন HTML যে এই জিনিসগুলো লিখলাম, এগুলোর সাথে আমরা পরিচিত না, তাই না? ডক টাইপ কি জিনিস, HTML কি জিনিস, হেড কি জিনিস, মেটা কি জিনিস, সবাই হা করে তাকায় আছেন। তাকায় থাকা তো স্বাভাবিক। আমি বলছি আমরা ফার্স্ট কিভাবে একটা HTML রান করতে হয়। আমি সিম্পলি বলছি যে টাইটেল, কোনো কিছু অ্যাড্রেস বারে টাইটেল বার শো করার জন্য এই টাইটেলের ভিতরে ট্যাগের ভিতরে লিখতে হয়, বডির ভিতরে বডি থেকে শুরু করে বডি। আর এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় টাইটেল ট্যাগ। এটা একটা HTML ট্যাগ। হ্যাঁ, এটা একটা হেড ট্যাগ,
এটা মেটা ট্যাগ। তাহলে এই যে ট্যাগ বলতেছি, ট্যাগটা কি জিনিস? হ্যাঁ, ট্যাগ আসলে HTML শিখতে গেলে আপনাদের তিনটা জিনিস জানতে হয়। হ্যাঁ, HTML শিখতে হলে তিনটা জিনিস জানতে হয়। সেটা কি? একটু লিখি তিনটা জিনিস। একটা কমেন্টস এর মধ্যে HTML কমেন্টস করা হয় হচ্ছে এইভাবে লেস দেন, এক্সক্লামেটরি সাইন, ড্যাশ 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 গ্রেটার দেন। এর ভিতরে যদি কোনো কিছু লেখেন ওটা ব্রাউজারে আপনারা কিন্তু আমার কোডে থাকবে, যেমন HTML ডকুমেন্টেশন আমি লিখি। দেখেন এই কথাটা কিন্তু আমার ব্রাউজার আসবে, কারণ এটা আমি কমেন্টস এর মধ্যে লিখছি। ঠিক আছে? মুস্তাফিজ। ওকে, তো এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আছে, কিন্তু আমার এই HTML ডকুমেন্টেশন এই কথাটা কিন্তু আসে না, তাই না? তো আমরা HTML ডকুমেন্ট কেন আসলে এটা কমেন্টস এর মধ্যে লিখছি। এখন আমি কেন এই কমেন্টসটা দিলাম? আমি যে এগুলো বুঝাবো কোনটা কত প্রকার, এই কমেন্টস এর মধ্যে লিখে দিবে, এটা আপনার জন্য সুবিধা হবে, পরবর্তীতে ভুলে যাবেন না। এই জন্য একটা কমেন্টস করে জিনিসগুলো লিখছি। তাহলে আমরা জানবো যে আসলে HTML জানার জন্য, ভালো করে জানার জন্য কি কি জানতে হবে। আমাকে তিনটা জিনিস জানতে হবে, ভালো করে শুনেন। তিনটা জিনিস। এক হচ্ছে আপনার HTML এলিমেন্ট কি জিনিস, দুই হচ্ছে HTML ট্যাগ কি জিনিস সেটা আমাকে জানতে হবে, তিন নম্বর হচ্ছে HTML অ্যাট্রিবিউট। ওকে, তাহলে তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে, এলিমেন্ট, ট্যাগ, অ্যাট্রিবিউট। ঠিক আছে? তো এলিমেন্ট কি জিনিস? প্রথম হচ্ছে এই যে লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর মধ্যে কিছু প্রি ডিফাইন কথা থাকে, যেটা W3 অর্গ আলারা আমাদের জন্য তৈরি করে রাখছে। এগুলোকে বলা হচ্ছে ট্যাগ। এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। আর এর মধ্যে যে কথাটা আছে লেং, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই ট্যাগের অ্যাট্রিবিউট। মেটা একটা ট্যাগ, লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ট্যাগ, এটা একটা ট্যাগ। কিন্তু এর মধ্যে যে ক্যারেক্টার সেট আছে সেটা হচ্ছে মেটা ট্যাগের একটা অ্যাট্রিবিউট। তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট আছে ল্যাঙ্গুয়েজ, এখানে একটা ট্যাগ অ্যাট্রিবিউট আছে ক্যারেক্টার সেট, এখানে আবার দুইটা অ্যাট্রিবিউট আছে নেম এবং কন্টেন্ট, কিন্তু ট্যাগটার নাম কি? মেটা। আর এখানে কি? টাইটেল, কিন্তু তার কোনো অ্যাট্রিবিউট নেই, কিন্তু তার ভিতরে টাইটেল বারে কোন কিছু শো করতে হবে টাইটেল ট্যাগের মধ্যে লিখে। তাহলে আমরা দুইটা জিনিস এখন শিখে ফেলছি অলরেডি। হোয়াট ইজ ট্যাগ? লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর মধ্যে যা কিছু আছে, লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর মধ্যবর্তী যেটা আছে, যেটা ফ্রি ডিফাইন, আপনার ইচ্ছা মতো লিখলে হবে না, W3 অর্গ আলারা আপনাকে লিখে দিয়েছে, সেটা হচ্ছে ট্যাগ। আর ট্যাগের মধ্যে যদি অতিরিক্ত কোনো কিছু থাকে সেটাও ফ্রি ডিফাইন, সেটা আপনি চাইলেও লিখতে পারবেন না, সেটা আমরা ক্রমান্বয়ে শিখবো। সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এটা ক্যারেক্টার অ্যাট্রিবিউট। এই আবার এই যে এখন বাকি হলো কি, ট্যাগ শেষ হলো কি জিনিস আমরা শিখে ফেললাম, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট কি জিনিস আমরা সেটা শিখে ফেললাম। এখন আমরা শিখবো এলিমেন্ট। স্টার্ট ট্যাগ এবং ইন ট্যাগের মধ্যে যা থাকে সেটাকে বলা হয় ওই ট্যাগের এলিমেন্ট। তাহলে আমাকে বলুন, এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কার এলিমেন্ট বলতে পারবেন আপনারা? কেউ বলেন, কেউ একজন বলেন। বডি ট্যাগের এলিমেন্ট। রাইট, ইউ আর তারিকুল রহমান, থ্যাংক ইউ। হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে যেহেতু স্টার্ট ট্যাগ এবং ইন ট্যাগের মধ্যে যা কিছু আছে সেটা ওই ট্যাগের এলিমেন্ট, এটা বডি ট্যাগের এলিমেন্ট। আর বডিটা কার এলিমেন্ট? বডি ট্যাগ নিজে কার এলিমেন্ট? HTML HTML, রাইট, HTML এর এলিমেন্ট, গুড জব। আর হেডটা কার এলিমেন্ট? হেডটা HTML এলিমেন্ট। হ্যাঁ, হেডটা HTML। হ্যাঁ, মেটা গুলো কার? মেটা এবং টাইটেল কার এলিমেন্ট? হেডের। রাইট, গুড, চমৎকার। তাহলে আমরা HTML এর প্রাণ হচ্ছে এই তিনটা জিনিস। এই তিনটা জিনিস যদি আপনি ভালো করে পারেন তাহলে আপনি HTML বস। কিন্তু এই তিনটা জিনিসের সাথে আমার পরিচয় হয়ে গেছে, এখন এটার ব্যবহারটা আমরা ক্রমান্বয়ে শিখবো, তাহলে আপনি HTML এর বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা ট্যাগ কি জিনিস, এলিমেন্ট কি জিনিস, অ্যাট্রিবিউট কি জিনিস সেটা আমরা শিখলাম। আরেকটা জিনিস আছে HTML এন্টিটিস। সেটা কি? সেটা অনেক সময় হয়, ধরুন আমি আমার ব্রাউজারে এখানে লেস দ্যান দিয়ে শুরু করতে থাকি, লেস দ্যান এবং গ্রেটার দ্যান, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে কি, HTML মনে করতেছে যে এটা তো একটা ট্যাগ হয়ে গেছে, সো
সে এটাকে ট্যাগ ভেবে এই কথাটা শো করতে পারবে না। দেখেন শেষ কি হলো, কিন্তু আমি তো এভাবে শো করতে চাই, তখন এটার একটা কোড W3 অর কালার তৈরি করছে যেটার নাম দিচ্ছে এন্টিটি। সেই এন্টিটিটা কেমন, এন এই লেস দ্যানের জন্য আমরা লিখবো এন এল টি সেমিকোলন এবং লেস দ্যান এন্ড লেস দ্যান এন্ড জিটি সেমিকোলন, এই যে লিখে দিলাম। এখন আমরা দেখছেন আমার ইচ্ছা মতো চলে আসছে। তাহলে এরকম আরো অনেক কিছু আছে, আমি আজকে জাস্ট স্যাম্পল এটা একটা বললাম, আমি এটা পরবর্তীতে আরো ডিটেইলস আমরা বলবো। তাহলে অতিরিক্ত একটা জিনিস আছে অ্যাট্রিবিউটস, সেটা আমরা কি কেন প্রয়োজন সেটা আমরা শিখলাম। ধরেন আমি এখানে অনেকগুলো স্পেস দিতে চাই, হ্যাঁ দিলাম, দেওয়ার পরে এখন রিফ্রেশ দিলাম, সর্বনাশ ওই আমাদের স্পেস গুলো নিল না। কেন নিল না? ব্রাউজার সে কি করে একটু আমার জন্য বেশি পরিশ্রম করে। কি পরিশ্রম করে, যে আমি যখন অনেকগুলো স্পেস দিই সে ধরে নেয় আমি এটা ভুল করে দিচ্ছি, কারণ একটা স্পেসে বেশি সে অ্যালাউ করে না। তো তাকে যদি অতিরিক্ত স্পেস দিতে চাই, যখন সে কি করে বাকি স্পেস গুলোকে অমিট করে ফেলে, তখন আমরা কি করতে হবে, এন্টিটিস লিখে দিতে হবে। এন্টিটিস কি এন এন বি এস বি সেমিকোলন, এন্ড নন ব্রেকিং স্পেস, এন এন বি এস বি সেমিকোলন মানে দুইটা স্পেস, এন এন বি এস বি সেমিকোলন মানে তিনটা স্পেস, মানে আমরা স্পেস বার তিনবার চাপলে যে স্পেসটা হবে এখন সেটা সেই পরিমাণ জায়গা সে ফাঁকা রাখবে। দেখছেন, বাহ দারুণ। আমরা চারটা জিনিস শিখে ফেললাম যে HTML এর মাশাআল্লাহ আপনারা আজকে 10 জন আসছেন, গুড জব। মেয়েটা আসছে, এটা 6SZML1, এটা ওনাকে মেয়েটা নাকি সাদিয়া আসছেন, এটাকে এইটাকে 6 এটা কথা বলেন, নালে কিন্তু রিমুভ করে দেব নাম না থাকলে। 6@ZML এটাকে আপনার নামটা প্লিজ আমি তার নামটা লিখে রাখি, হ্যাঁ এটা কথা বলতে দেন, এটাকে রিমুভ করে দিন। এটা কে? হ্যাঁ বলেন আপনি, এটা কে, আপনার নামটা বলেন। স্যার রুল আমিন আছি না স্যার? ও তো আপনার নাম, নাম নাই কেন? স্যার নামটা কেন আসে দেখতেছি। আচ্ছা আমি লিখে দিচ্ছি রুলান, এই যে নাম লেখা যায় তো আপনার গায়ের উপর গেলে যে রুলান দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এখন তো দিলাম তো রিমুভ করে। ওকে থ্যাংক ইউ স্যার। তো ওকে, তাহলে আমরা চারটা জিনিস শিখে বললাম, HTML ট্যাগ কি জিনিস, এলিমেন্ট কি জিনিস, অ্যাট্রিবিউটস কি জিনিস, এন্টিটিস কি জিনিস, এগুলো আমরা শিখে ফেললাম। এন্টিটিস গুলো উদাহরণও দেখালাম, হ্যাঁ। তো আমরা আরো এটা ডিটেইলস পরবর্তীতে আসবো। এখন আমরা এই ট্যাগ গুলোর কমেন্টস সম্পর্কে আমি আলোচনা করছি যে কোনো কিছু যদি ব্রাউজারে না শো করতে চাই কিন্তু কোডে থাকবে, এটা কেন দরকার, সেটা হচ্ছে ধরুন আমাকে অনেক সময় কোডিং ডকুমেন্টেশন লিখতে হয় যে এই কোডটা আমি কেন করলাম, কিন্তু এটা তো ব্রাউজার শো করার দরকার নেই, বা আমার পরবর্তী ডেভেলপারের জন্য কোনো কিছু হিন্টস রাখতে চাই তাহলে সেটা এখানে লিখতে হবে। তো এই জিনিসগুলো, বা আমি একটা কোনো কোড এখন মুছে ফেলতে চাই না, বাট তাকে আমি মুছে ফেলতে চাই না কিন্তু পরবর্তী আমার কাজে লাগতে পারে, এটা এখন দেখে দিতে চাই কিন্তু ব্রাউজার শো করতে চাই না, তখন আমাকে কমেন্টস করে তাহলে স্টুডেন্ট কমেন্ট দিতে হবে লেস দেন এক্সক্লেমেটরি সাইন ড্যাশ 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 গ্রেটার দেন, ওকে। তাহলে আপনার এটা কমেন্টস আকারে কাউন্ট হয়ে যাবে। এবার কেউ নাই কিছু বলছেন? জি স্যার, আমি মিউট করে দিচ্ছি স্যার। স্যার বাইরে সাউন্ড শোনা যাবে। আপনারা আপনার সাউন্ডটা বন্ধ রাখেন, কথা বলার সময় সাউন্ড অন করে আমার সাথে কথা বলবেন, হ্যাঁ। তো এখন ডক টাইপ, আসলে এই ডকুমেন্ট টাইপটা কি এটা আপনাকে বলতে হবে, কারণ ডক টাইপ XML আছে HTML আছে, দুইটা আছে। এজন্য আমরা যেটা HTML রিকমেন্ড করে এই লাইনটা লিখতেই হবে, তা না হলে সে আইডেন্টিফাই করতে পারে না, কারণ XML দেখতে অলমোস্ট সেম, সে প্রথম লাইনে এসে বুঝতে পারবে ব্রাউজার এটা একটা HTML ডকুমেন্ট, এজন্য এটা লিখতে হবে, তা না হলে W3 অর্গ যে সার্টিফিকেশন সেটা আপনি পাবেন না, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা কোন ল্যাঙ্গুয়েজে এটা সাপোর্ট করে, বাই ডিফল্ট EN আমাদের, আর আদার্স ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য এগুলো মেটা ক্যারেক্টারসের পরবর্তী আমি ডিটেইলস আসতেছি। আপাতত আমি এই ডিটেইলস জানালাম যে ডক টাইপটা কেন লিখতে হবে, ওকে। আচ্ছা এখন আমি কিছু জিনিস শেখাবো যেটা হেড ট্যাগের মধ্যে আমাদের আছে। প্রথম হচ্ছে
মেটাগুলো নিয়ে আমি একটু পরে, মেটাগুলোর মধ্যে একটা হচ্ছে ক্যারেক্টার সেট। এটা হচ্ছে কি যে কোন ল্যাঙ্গুয়েজ শুধু যদি ইংলিশ রাখেন তাহলে আপনি এটা না দিলেও হয়তো বা চলতো, ধরুন আমি এটা দিলাম না, এটা আমি দিলাম। ওকে, আমি এখন কিছু বাংলা নিয়ে আসি প্রথম অর্থ থেকে, বা বাংলা গুগল ট্রান্সলেটে দেয়, গুগল ট্রান্সলেট বা গুগল আমি লিখলাম আমার সোনার বাংলা। আমি আমার ওই কোডটাকে কমেন্ট করে রাখি, যেটা মুছে ফেলছি। রেজওয়ান হবে আবার কখন চলে, এত দেরিতে কেন রেজওয়ান? ওকে, তাহলে আমি এটাকে কমেন্ট করে রাখলাম। এখন আমি আমার বাংলাটা এখানে নিয়ে রাখবো। আমি এখানে বাংলা লিখলাম, জানি না সাপোর্ট করলাম আমার সোনার বাংলা, আমি লিখলাম। এখন আমি এটাকে আমার ব্রাউজার দিয়ে রান করব, চলে আসছে। প্রথম অবস্থা থেকে একটা নিউজ নিয়ে আসি আমি। প্রথম অবস্থা, প্রথম তো ইউটিএফ সাপোর্ট করে বাই ডিফল্ট, প্রথম অবস্থা একটা নিউজ নিয়ে আসি। রেজওয়ানুল আপনার ব্লেড কেন? প্রথম আলো নিউজ করে ব্রেক টাইপ দিই যেন নিচের লাইনে আসে, যেটা ট্যাগ, যেটা লাইন ব্রেকের জন্য। তো এখন এটা আসে, হ্যাঁ সবকিছু আসতেছে, কারণ বাই ডিফল্ট এখন সম্ভবত আচ্ছা, তা দেখা যায় যেহেতু এগুলো সব ইউনিকোড সাপোর্ট করে, আর আমার এডিটরটা ইউনিকোড সাপোর্ট করে এবং ব্রাউজারও ইউনিকোড সাপোর্ট করে, যার জন্য বাংলা সমস্যা হচ্ছে না। কিন্তু এটা তারপর আমরা কেন দিব, যে এই ট্যাগটা যদি না দেই, অনেক সময় আমাদের ডাটাবেস থেকে কোনো কিছু নিয়ে আসতে কিছু কিছু বাংলা আছে আমাদের সাপোর্ট করবে না যদি এই ট্যাগটা না দিই। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এই ট্যাগটা দিলে হচ্ছে যেন সব ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সব ল্যাঙ্গুয়েজ যেন সাপোর্ট করে, এই জন্য আমরা মেটা ক্যারেক্টার UTF-8টা দিব। হ্যাঁ, তাহলে আরবিক, বাংলা, ইংলিশ সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তাহলে এটা একটা ট্যাগ, এটা আমরা আউটপুট হচ্ছে কখনো বাংলাতে সমস্যা হয় তাহলে হয়তো এটা আমাকে ওই হেল্পটা করে। বিশেষ করে ডাটাবেস থেকে ডাটা আনতে গেলে এই লাইনটা যখন না দেই তখন আমাদের সব ইজি কোশ্চেন মার্ক চলে আসে। আর এটা হচ্ছে মেটা, এটা একটা ট্যাগ, এটা কি করে আমার সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করে। ভিউ ফুড দিয়ে এটা মোবাইল ফ্রেন্ডলি করে। ওকে, আমরা আবার কল করবো 10 মিনিট শেষ হয়ে গেলে, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তারপর এটা টাইটেল, কোনো কিছু অ্যাট্রিবিউট যদি আমরা শো করতে চাই সেটা আমরা এখানে যেমন আমরা এখানে কি এই যে আওয়ার ফার্স্ট সিস্টেম টাইটেলটাকে যা লিখবো সেটা আমাদের এখানে চলে আসবে। সেকেন্ড হচ্ছে, এখন আমি আরেকটা নতুন ট্যাগ সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাবো, যেটা ইম্পর্টেন্ট, আমাদের অনেক সময় লাগে। সেটা হচ্ছে বেস ট্যাগ। বেস ট্যাগটা কোথায় লিখতে হয়? হেড ট্যাগের মধ্যে লিখতে হয়। তো হেড ট্যাগের মধ্যে একটা বেস ট্যাগ লিখি, এখানে লিখি বেস, মানে আমার বেস ইউআরএলটা কোথায় সেটা আমি এখানে বলে দেব। বেস href, ধরুন আমি বলে দিলাম, হ্যাঁ http localhost/f9/images। দেখেন আমার ফাইলটা হচ্ছে HTML এর ভিতরে, কিন্তু HTML এর বাইরে আমি একটা ইমেজেস ফোল্ডার রেখে দিলাম। তো এখন আমি বলে দিলাম হচ্ছে, যদি এই ইমেজে কেউ এখানে কেউ ক্লিক করে লিংকটাতে,
তাহলে ব্ল্যাঙ্ক মানে আলাদা ট্যাবে ওপেন হবে টার্গেট ট্যাব। এটা আমি একটা বেজ ইউআরএল আমার দিয়ে দিলাম যে আমার ইমেজ গুলো কোথায় থাকবে। হ্যাঁ, তো এখন যদি আমি একটা ইমেজ ডাউনলোড করি, নাটোর টাইমের ইমেজ আছে তো, তো আমি ধরুন এটাকে সি জ্যাম স্ট্রক্স F9 এ ইমেজেস ফোল্ডারটা করব, ইমেজেস ওয়েব পি নতুন একটা ইমেজ দেখি। তাহলে আমি এখন ইমেজ সোর্স একটা দিব, ইমেজ সোর্স and the college ওয়েব পি, তাই না? ধরুন আচ্ছা ওইটা আমি দিলাম না, শেষ নাই। আমরা দেখি আসি এটা আমার ইমেজটার নাম ঠিক আছে কিনা। HTML ফাইল ইমেজেস, ইমেজের ভিতরে college.webp, হ্যাঁ COLLEGE বেজ ইউআরএলটা হচ্ছে ইমেজেস। তাহলে লোকালহোস্ট F9 ইমেজেস থেকে আমার college.webp ইমেজটা সে শো করার কথা। দেখেন ইমেজটা কোথা থেকে আসছে বলেন? আমি কোনো ফোল্ডার নাম বলবো, যদি এটা না দিতে হতো তাহলে কি করতে হতো জানেন? আমাকে একটু কষ্ট করে এটা যদি না দিতাম, এটা যদি না দিই তাহলে কি হতো? ইমেজটাই পেত না। এখন কিন্তু ইমেজটা পাবে না, নাই মিসিং, দেখছেন? আবার পাইতো, তবে কি করতো, যেটা আমার ফোল্ডারটা হচ্ছে এই HTML ফোল্ডারের ভিতরে, সেখান থেকে বের হয়ে আমাকে ইমেজে আসতে হবে। তো আমি কি করতে হবে তখন ./images, আমি সাজেস্ট করতেছি, কত স্মার্ট। এবং কলেজ তখন আবার কিন্তু সাজেস্ট করছে সাপোর্ট করবে। তাহলে হলো কি, আমার সব ইমেজ যদি এক ফোল্ডার থাকে তাহলে আমি আগে বেজ ইউআরএল লিখে রাখবো, দেন পরবর্তী ইমেজ কালেক্ট করতে গেলে আমাকে ফোল্ডার নিয়ে চিন্তা করা লাগবে না, অটোমেটিকলি ফোল্ডার থেকে ইমেজটা পেয়ে যাবে। এই ইমেজটা নিয়ে আমরা পরবর্তী আরো ডিটেইলস আরো শিখবো। আমরা আজকে যেটা বুঝলাম, আমরা চাইলে আমাদের ইমেজগুলোর জন্য একটা বেজ ইউআরএল দিয়ে রাখতে পারি, বা অন্য কোনো ফাইলের জন্য আমরা একটা বেজ ইউআরএল দিয়ে রাখতে পারি, বা অন্য কোনো হোস্টেও আমরা ইমেজগুলোকে রেখে সেখান থেকে এখানে লোড করতে চাই সিকিউরিটির জন্য, তাহলে আমরা বেজ ইউআরএল বলে রাখতে পারি। কাস্টমার লগইন সোর্স কোডে দেখলে শুধু ফাইলটা পাবে, কিন্তু সেটা কোথায় আছে সে আর সেটা জানতে পারবে। হ্যাঁ, তো এটা আমাদের এই ফ্যাসিলিটিটা দেয়। এখানে যাই, দেখেন আপনারা কিন্তু তাহলে কলেজ.webp, তাহলে আমাকে অতিরিক্ত কোডগুলো লিখতে হচ্ছে না, আমি জাস্ট ইমেজের নামটা বলে দিলে হচ্ছে, আমাকে ই নিয়ে টেনশন করা লাগতেছে না। সোর্স কোড যদি ভিউ পেজ সোর্স স্ট্যাক, এই দেখছেন শুধু ইমেজের নামটা, এখন কেউ জানে যে শুধু ইউআরএল গেলে সে বুঝতে পারবে যে হ্যাঁ তার ইমেজটা কোথায় আছে, যে ইমেজেস। এই এটা হচ্ছে আমাদের বিষয় যে আমরা একটা বেজ ইউআরএল দিয়ে রাখতে পারি যদি ইমেজটা কোথায় আছে সেটা। এবার আমরা তাহলে বেস শিখলাম, এখন টাইটেলটা তো আমি বলেই দিয়েছি, টাইটেল নিয়মটা কি, অ্যাড্রেস বারে কোনো কিছু শো করতে চাইলে, টাইটেল বারে কোনো কিছু শো করতে চাইলে আমরা টাইটেলের মধ্যে যা লিখবো সেটা আমরা শো করব। আরেকটা হচ্ছে সিএসএস, যদি আমরা কোনো যদি আমাদের সিএসএস ফাইলগুলো অনেক সময় আমাদের এইচটিএমএল ফাইলে থাকে, আবার আলাদা একটা ফাইলেও থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে তখন যদি এইচটিএমএল ফাইলে থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, স্টাইল ট্যাগের মধ্যে লিখবো স্টাইল। আপনারা এখনই সিএসএস শেখার দরকার নাই, যা জেনে রাখবেন যে সেম ফাইলে যদি কোনো সিএসএস লিখতে হয়, ধরুন আমি বডিকে বললাম, বডি ভাই তোমার ভিতরে যা আছে সব কালার করে দাও রেড, এখন বডির ভিতরে সব ফন্ট গুলো কালার হয়ে যাবে রেড, দেখছেন রেড হয়ে গেছে না, ফন্ট গুলো কালার হয়ে গেছে রেড। আমরা যদি বলি ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন করে দাও, গ্রিন,
তখন সে গ্রিন করে ফেলবে। দেখছেন? এরপর আসেন এই তো, তাহলে স্টাইল ট্যাগের কাজ কি? পেজের মধ্যে যে কোনো সিএসএস এচটিএমএল এর উপর আমরা এগুলো সিএসএস আরো ডিটেইল শিখবো। সো আমি জাস্ট এইগুলো কোনটা কি গেছে আবার তো ভুলে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদেরকে এই সিএসএস টা অনেক সময় অন্য ফাইলও থাকতে পারে। হ্যাঁ, সেটা কি ধরুন ডট সিএসএস একটা ফাইলে থাকতে পারে। ডট সিএসএস কন্ট্রোল এন কন্ট্রোল ভি কন্ট্রোল এস, ধরুন আমি বললাম স্টাইল ডট সিএসএস। এখন এটাকে যদি আমি এখান থেকে সরাই ফেলি এই কোডগুলোকে, কিন্তু আমার আউটপুটটা ওই ফাইলের আউটপুট কোডগুলোকে এখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে কানেক্ট করতে হবে কি দিয়ে? লিংক লিংক href style dot css, তারপর হচ্ছে রিলেশন বলতে হবে রিলেশন স্টাইল শিট, টাইপ হচ্ছে টেক্সট অর সিএসএস, টেক্সট অর সিএসএস হয়ে গেল। এখন দেখি আমরা আউটপুট কেন আসলো না। এখানে একটা আমরা ঝামেলা লাগাইছি যে ইমেজেস, তো আমরা এটাকে এই এভাবে F9 এর মধ্যে রাখি, আর এখানে আমরা জাস্ট যেহেতু ইমেজ গুলো এখানে আছে ইমেজেস দিই, F9 এর পরে ইমেজেস, আর এখানে হচ্ছে আমরা সিএসএস একটা ফোল্ডার দিই, সিএসএস এর ভিতরে। তাহলে আমার জন্য সবগুলো এক্সটার্নাল ফাইল এটার বাইরে, তো আমি এখানে কি করব? F9 এর ভিতরে একটা ফোল্ডার করব সিএসএস, সিএসএস ওকে। তারপর সিএসএস এখান থেকে কেটে দিই, আর এখান থেকে আমরা নিয়ে সিএসএস টাকে আমাকে কি করতে হবে? ওকে, সিএসএস ফোল্ডারের মধ্যে রেখে দিতে হবে। এখন দেখেন চলে আসবে। এখন আর ওইটা কি F9/CSS F9/images, সো ইমেজও আসবে সিএসএস আসবে। দেখছেন? এটা আমাদেরকে এই ফ্যাসিলিটিটা দেয়। তাহলে আমরা এক্সটার্নাল সিএসএস লিংক করার জন্য লিংক href, তারপর দিয়ে হচ্ছে আমরা বেজ ইউআরএল কেন সেট করব সেটা আমরা শিখে ফেললাম। টাইটেলের কাজ কি সেটা আমরা শিখলাম। স্টাইল যদি ইন্টারনাল স্টাইল করতে হয় পেজের মধ্যে, তাহলে স্টাইলটাকে মধ্যে করতে হয় সেটাও আমরা শিখলাম। আর একটা হচ্ছে আমাদেরকে অনেক সময় বিভিন্ন জাভাস্ক্রিপ্ট ফাইল কানেক্ট করতে হয় বা জাভাস্ক্রিপ্ট কোড করতে হয়। ধরুন আমাকে জাভাস্ক্রিপ্ট একটা কোড এই পেজে করতে চাই, তাহলে আমার কি করতে হবে? লিখতে হবে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে স্ক্রিপ্ট, তাহলে স্ক্রিপ্ট এটা একটা HTML ট্যাগ। কিন্তু এর ভিতরে যদি কোনো জাভাস্ক্রিপ্ট কোড করে HTML বুঝে গেল এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড, তখন সে জাভাস্ক্রিপ্ট হিসেবে রান করে। ধরুন আমি বললাম এলা, এটা জাভাস্ক্রিপ্ট ফাংশন বিল্ট ইন ফাংশন, আমি বললাম হ্যালো, এটা কি করবে? আমাকে একটা হ্যালো এলা দিবে। আমাদের আর 1 মিনিট আছে, 1 মিনিটের কম সময় আছে, তো আমি কল করে দেখেন জাভাস্ক্রিপ্টে হ্যালো চলে এসেছে, আমি জাভাস্ক্রিপ্ট হিসেবে রান করব, তাই না? তো আমি আবার এখানে আগে আবার যদি আমরা যদি এক্সটার্নাল কোন জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্ক্রিপ্ট সোর্স বলতে হবে, সোর্স, হ্যাঁ, script.js অফ হয়ে গেলে আমি আবার কল করবো, আপনারা ভয় পাবেন না। হ্যাঁ, দ্যাট মিন্স script.js এ আমার এই কোডটা থাকতে